মায়ানমারের ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে এই শহরে। আর এই প্রথম নয়, 2025-এই 3বার কেঁপেছে শহর কলকাতা। মায়ানমার, থাইল্যান্ড, ব্যাংককের ধ্বংসস্তূপ ভাবাচ্ছে বিশ্ববাসীকে। এবং মহাদেশীয় ভাঙন রেখার ওপর রয়েছে এই শহর কলকাতায়। ফলে সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মায়ানমারের মতো বিপদ কলকাতাতেও অপেক্ষা করছে না তো? সেই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলব। স্যার, সম্প্রতি মায়ানমারে ভূমিকম্প, সেখানকার যে ধ্বংসস্তূপ খুব স্বাভাবিকভাবেই এই শহরকে ভাবাচ্ছে, আতঙ্কেও রাখছে বলতে পারেন। কারণ আমরা দেখছি যে এই বছরেরই গত 3 মাসে 3বার এই শহর কেঁপেছে। আপনার কাছে ঠিক সেই ব্যাখ্যাটা চাইব যে এই শহরের আতঙ্কে, মানে আতঙ্ক কতটা ভাববার সময় কি এসেছে, কি বলবেন? ভাববার সময় তো অবশ্যই মানে এসেছে বা এসে গেছে অনেক দিন থেকেই, যবে থেকে কলকাতা ডেভেলপমেন্ট করতে শুরু করেছে। শুধু কলকাতা বলবো না, মানে আমি বলতে পারি যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পরবর্তী যুগে যখন মানুষের দ্বারা প্রকৃতির খুব দ্রুত পরিবর্তন হতে শুরু করলো। আমরা জানি মানুষ যবে চাষবাস শিখেছে তবে থেকেই মানুষ প্রকৃতির উপর হস্তক্ষেপ করেছে। কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে পৃথিবীরও একটা নিজস্ব গতিময়তা বা ডাইনামিকনেস আছে। ঠিক আছে, আমাদের যে পৃথিবীর ওপরের আবরণটা সেটা কিন্তু কন্টিনিউয়াস নয়। ঠিক আছে, একটা ফুটবল যেমন অনেকগুলো ছোট ছোট চামড়ার পিস দিয়ে তৈরি হয়, পৃথিবীর বাইরের আবরণটাও সেরকম। এবং তার তলায় রয়েছে কিন্তু একটা অর্ধগলিত পদার্থ, যেটাকে আমরা বলি ম্যাগমা। এই ম্যাগমা কিন্তু ক্রমান্বয়ে গরম হচ্ছে এবং তরল বস্তুর যে তাপ প্রবাহের ধর্ম সেটা হচ্ছে গরমটা ওপরের দিকে উঠে আসবে এবং ওপরের ঠান্ডা জিনিসটা তলায় নামবে। ফলে সেখানে একটা স্রোত তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি কনভিকশন কারেন্ট। এই কনভিকশন কারেন্টের জন্য যে টুকরোগুলো দিয়ে আর্থের বাইরের ফলকটা তৈরি, শক্ত ফলক, পাথরের ফলক, তার উপরে মাটির আস্তরণ, তার উপরে ঘরবাড়ি, ঠিক আছে, সেইগুলো কিন্তু তার উপরে ভাসছে, আমায় ধরে নিতে হবে, সেটা সত্যি। ফলে এই কনভিকশন কারেন্ট যখন ফ্লো করছে সেটা একটা রিদমিক বা একটা ছন্দবদ্ধভাবেই হচ্ছে। ঠিক আছে, ফলে একটা সময় কনভিকশন কারেন্টের ফ্লোগুলো যখন সারফেসের খুব কাছে চলে আসছে তখন কিন্তু প্লেটগুলো মুভমেন্ট হয়। আমরা জানি বা অনেকেই জানি যে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছিল দুটো প্লেটের সংঘর্ষের পরে। একটা হচ্ছে ইউরেশিয়ান প্লেট, একটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট। এরকম বিভিন্ন প্লেট আছে এবং প্লেটের বাউন্ডারিগুলো খুব কিন্তু ভালনারেবল। ঠিক আছে, আমরা পশ্চিমবঙ্গে এমন একটা জায়গা, বা মায়ানমার যদি ধরেন, মায়ানমারের যে ইস্টার্ন পার্ট, দ্যাট ইজ দ্য বর্ডার ইন বিটুইন দ্য ইন্দো অস্ট্রেলিয়ান অ্যান্ড ইউরোপিয়ান ক্রাস্ট। ঠিক আছে, ওই দুটো কিন্তু আস্তে আস্তে সরছে, পরস্পরের সঙ্গে ধাক্কা খাচ্ছে। এই যে ধাক্কা খাওয়ার ব্যাপার বা সরার ব্যাপার, এটা কিন্তু ঘটছে কিছু দুর্বল জায়গা দিয়ে, যেখানে ফাটল আছে। সেইগুলোকে আমরা ভূবিদ্যার ভাষায় বলি ফল্ট। এই অ্যাক্টিভ ফল্ট জোন কিন্তু ওখানে রয়েছে, যেটাকে আমি বলছি সেনগেইন ফল্ট জোন মায়ানমারে যেটা হয়েছে। এবং খুব মানে চিন্তার বিষয় এই যে কলকাতার তলাতেও কিন্তু একটা বিভৎস বড় সেই ধরনের দুর্বল জোন রয়েছে, যেটা কলকাতা থেকে ময়মনসিংহ পর্যন্ত বিস্তৃত রয়েছে। ক্যালকাটা ময়মনসিংহ ইন জোন, যারা ভূতত্ত্ব পড়ে তারা কিন্তু জানে ইট ইজ এ সিগনিফিকেন্ট উইক জোন। ওকে, বলা হয় যে 1737 সালে একটা বিশাল বড় ঝঞ্ঝা এসেছিল, সেটা ঝঞ্ঝা ছিল না, ভূমিকম্প ছিল কলকাতায়। ইতিহাসের বিবরণ হয়তো তখন এত স্পষ্ট নয়, এত মেজারমেন্টও এত স্পষ্ট হয়নি, এত সূক্ষ্ম যন্ত্রপাতিও আসেনি, কিন্তু ভূমিকম্প হয়েছিল এবং ক্রমান্বয়ে হচ্ছে। সেটার ম্যাগনিটিউড এতটাই ছোট আমরা হয়তো খুব ভালোভাবে বুঝতে পারছি না, যন্ত্রের সাহায্যে বুঝতে পারছি। কিন্তু যেটা ক্ষতিকারক সেটা হচ্ছে ক্রমান্বয়ে আমরা কিন্তু ভূপৃষ্ঠের উপরে লোড বাড়িয়ে যাচ্ছি। কিভাবে? আজকে যেখানে একতলা বাড়িতে 4টে মানুষ বাস করছে, বা আজ থেকে 10 বছর আগে করতো, সেইখানে কিন্তু আমি আগে 20 থেকে 25 তলা একটা বহুতল তৈরি করেছি। সেই চাপটা যাবে কোথায়? সেই চাপটা তো যে কলকাতার উপরে অত্যন্ত ঘন বা ঠিক একটা সেডিমেন্ট লেয়ার রয়েছে, যেটা কলকাতাকে বাঁচিয়ে রেখেছে, তার তলা দিয়ে গিয়ে ফাইনালিতে বেসমেন্ট রকে পড়ছে, সেই ফাটল জোনে পড়ছে। ঠিক আছে, ফলে কলকাতার কিন্তু এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের ভীত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।
ভূমিকম্প যদি হতে হয়, মানে যেটা প্রাইমারি প্রশ্ন আমাদের, সেটা মূলত যে জায়গাগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে দুটো পাতের মাঝখানে, যেটাকে আমরা টেকনিক্যালি বলি প্লেট টেকটনিক্স, বা দুটো প্লেটের মাঝখানে, দুটো প্লেট যেখানে মিট করছে। কিন্তু প্লেটগুলো মানে মেজর 7টা প্লেট নিয়ে আমাদের পৃথিবী তৈরি হয়েছে। এবার এইটাকেও যদি আমি আরেকটু এক্সপ্লেন করি আর কি, প্লেটটা তো এটা হচ্ছে একটা, ধরুন ওই সলিড স্টেটের একটা এরকম একটা ধরুন কার্ভেচার আছে, ঠিক আছে? তো তাহলে কি হবে, এটার মধ্যে তো ভাঙন তৈরি হয়, এটার মধ্যে ফ্র্যাকচার, ফল্ট লাইন ইত্যাদি তৈরি হয়। তো সেরামই একটা ফল্ট লাইন, ওই ইওসিন হিঞ্জ জোন, তার উপরে আমরা দাঁড়িয়ে আছি। এখন ঘটনা হচ্ছে যে এটা তো আজকে শুধু না, এটা বহু বছর ধরে আছে আর কি। কিন্তু এই সময় আজকের দিনে দাঁড়িয়ে এর কি সমস্যা, যেটা আপনার মূল প্রশ্ন, সেটা হচ্ছে দেখুন, আমাদের পৃথিবীতে যখন বৃষ্টিপাত হচ্ছে বা হোয়াটএভার, তো এই জলটা আস্তে আস্তে নিচের দিকে ঢুকছে। এই জলটা ঢোকার জন্য কি হচ্ছে, জলটা একটা লুব্রিকেটিং এজেন্টের মতো কাজ করে আর কি। যেমন আমরা গাড়ি চালালে মোবিল ইউজ করি, সেরকম আর কি, মানে ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য বা ইত্যাদি। তো সেরকমই এই যে ইওসিন হিঞ্জ জোনটা আছে, এর মধ্যে যে মুভমেন্ট হচ্ছে, কিন্তু এর মধ্যে মুভমেন্ট হয়, বা যে কোনো পাতের মধ্যে দুটো মাঝখানের জায়গায় মুভমেন্ট হয়। তো সেই লুব্রিকেটিং এজেন্টটা আস্তে আস্তে না বন্ধ হচ্ছে, মানে কলকাতার রেসপেক্ট আমি যদি বলি, কেন বন্ধ হচ্ছে? কেননা আপনি যদি নিউটাউন, রাজারহাট দেখেন, এই জায়গাগুলো আগে কটা বিল্ডিং ছিল, আমি যদি 2001 সাল 2 সাল দেখি, তো আমার ন্যাচারালি জল ফল মানে রেনফল যেটা হতো সেটা আমার পেনিট্রেট করতো, নিচের দিকে ঢুকতো। কলকাতা তো অনেক দিন ধরেই বোধহয়, মানে শহর কলকাতার মধ্যে আমি যদি বলি, অনেক দিন ধরেই বোধহয় মাটি আর আমরা দেখতে পাই না, পুরোটাই রাস্তা হয়ে গেছে, ঠিক আছে? এবং তার উপরেও যে জলটা পড়ছে, সেই জলটাকে আমরা মাটির ঢোকানোর কি ব্যবস্থা করছি, ওটা করছি না বোধহয়, আর ড্রেন দিয়ে বয়ে যাচ্ছে বা বয়ে যাচ্ছে তার ন্যাচারাল স্লোপ বরাবর। এবারে এই আশেপাশের যে অঞ্চলগুলো আছে, ধরুন দিকে সোনাইপুর, বারুইপুর, যদি আমি দক্ষিণ দিকে দেখি, আমার এই আর একটু উত্তর দিকে বা একটু পূর্ব দিকে নিউটাউন, রাজারহাট এভাবে ডেভেলপ করছে, খুব ভালো, মানে ইকোনমিক ইয়ের জন্য তো ঠিকই আছে। কিন্তু বিষয়টা হচ্ছে, একই জায়গায় যদি সব ডেভেলপমেন্টগুলো হয়, তখন কি ওই লুব্রিকেটিং এজেন্ট, যেটা আমি বলছিলাম জল, সেটা পেনিট্রেট করতে পারবে না। এবং যত ওর পেনিট্রেশন কম হবে, আমি আপনাকে এইভাবে বলতে পারবো না যে কালকে ভূমিকম্প হবে বা পরশু ভূমিকম্প হবে বা এই ইন্টেন্সিটিতে হবে, কিন্তু তার প্রবাবিলিটি, তার সম্ভাবনা কিন্তু অনেক বাড়বে। শহর কলকাতার দাঁড়িয়ে আছে নরম পলিবাহিত মাটির উপরে, ফলে এটাকে আমরা অ্যালুভিয়াল সয়েল বলি, যে মাটির ভারবাহী ক্ষমতা সাধারণভাবেই খুব কম। এটা স্বাভাবিক সময় যেটা কম, সেটা ভূমিকম্পের সময় আরও কমে যায়, মানে সেটা প্রায় কাদামাটি চেহারা পেয়ে যেতে পারে, সেটাকে আমরা বলি লিকুইফ্যাকশন। ফলে এরকম একটা অবস্থায় লিকুইফাইড সয়েল ভূমিকম্পের সময় যদি হয়, তাহলে তার ভারবহন ক্ষমতা কমে যাওয়ায় তার উপরে দাঁড়িয়ে থাকা যা কিছু নির্মাণ আছে, সেটা বহুতল হতে পারে, সেটা ফ্লাইওভার্স হতে পারে, মেট্রো রেলের পায়ার্স হতে পারে, বাড়িঘরদূর হতে পারে, সমস্ত কিছুই হচ্ছে যে প্রশ্নের মধ্যে পড়বে। এখন প্রশ্নটা হচ্ছে যে কোন মাত্রার ভূমিকম্প এলে পরে কলকাতা শহরে লিকুইফ্যাকশনের সেই ভয়টা রয়েছে। ফলে আমার নিজের ধারণা এখনও পর্যন্ত যে আমাদের শহর 6.5 রেঞ্জ অবধি রিক্টার স্কেলের এই মাত্রার ভূমিকম্পতেও লিকুইফ্যাকশনের চান্স নেই। কিন্তু এনিথিং মোর দ্যান 7 রিক্টার স্কেলে যদি চলে আসে, তাহলে কলকাতার জন্য, কলকাতার মাটির জন্য একটা বড় বিপদ। কলকাতার মাটির ভারবাহী ক্ষমতা কম। দ্বিতীয়, শুধু মাটির ভারবাহী ক্ষমতা না, এবার মাটির উপরে দাঁড়িয়ে থাকা যা নির্মাণ কাঠামোগুলো আছে, যে সেগুলো তার প্ল্যানিং কেমন হয়েছে, তার নির্মাণ কেমন হয়েছে। কারণ বিশেষত আমরা অবৈধ নির্মাণ নিয়ে সবচেয়ে চিন্তা করি। বিশেষত দুটো পাশাপাশি ঘিঞ্জি বাড়ি একটা আর একটার সাথে প্রায় গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে, এই বাড়িগুলো হচ্ছে ভূমিকম্পের সময় অত্যন্ত বিপজ্জনক। স্পেশালি স্ট্রেস ওভারল্যাপিং ফ্রম ফাউন্ডেশন, একটা বাড়ির ভিতের চাপ আর একটা বাড়ির ভিতে ট্রান্সফার হলে পরে সয়েল সেখানে হচ্ছে ফেল করে যেতে পারে। আর ভূমিকম্পের সময় আমি আগেই বললাম যে তার ভারবাহী ক্ষমতা যথেষ্ট কম সয়েলের, ফলে এই গা ঘেঁষাঘেঁষি করে থাকা বাড়ি বিপজ্জনক। আচ্ছা, অবৈধ নির্মাণের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে অবৈধ নির্মাণের মানের সাথে তো আপোষ করা হয় কোথাও, অর্থাৎ যে সেকশনের বিম কলাম লাগবে, যে সেকশনের ফাউন্ডেশন ফুটিং লাগবে, সেখানে ইস্পাতের মানে আপোষ হয়, সিমেন্ট কনক্রিটের মানে আপোষ হয়। ফলে এই এতগুলো আপোষের জন্য আসলে তার ভারবাহী স্তম্ভগুলো, যেগুলো মাটির উপর দাঁড়িয়ে আছে, সেগুলো অত্যন্ত রুগ্ন এবং দুর্বল হয়ে পড়ে। ফলে ভূমিকম্পের সময় যখন এই আড়াআড়ি ধাক্কাটা তাকে দেবে, হরাইজেন্টাল অ্যাক্সেলারেশন, তখন হচ্ছে এই দুর্বল কাঠামোগুলো সেই ধাক্কা সবার মতো জায়গায় থাকে না। ফলে এই অবৈধ নির্মাণ যেগুলো কম্প্রোমাইজড কনস্ট্রাকশন, সেগুলোর পড়ে যাওয়ার সম্ভাবনা তুলনায় অনেক বেশি। দিনকে দিন এই শহরের ভৌগোলিক সীমানা বৃদ্ধি পাচ্ছে, স্বভাবতই ভার বাড়ছে শহর কলকাতার। ফলে সুপরিকল্পিত এবং বৈজ্ঞানিক পদ্ধতিতেই নগরোন্নয়ন বাঁচবার একমাত্র পথ। না হলে
অনিবার্য বিপদ অপেক্ষা করছে এই শহরের জন্য, সাবধান করছেন বিশেষজ্ঞরা। দেখতে থাকুন এস নিউজ। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে মুজিবের রিপোর্ট।